ওয়েলকাম টু কেপি জিনিয়াস একাডেমি। আমি তাপস সামুই। অন্যান্য দিনের মতো আজকের যে আমার সাইকোলজি ক্লাস, সেই সাইকোলজি ক্লাসে আমাদের প্রশ্নোত্তর পর্বের আজকে আলোচ্য বিষয় হলো শিক্ষাদানের কৌশল। আমরা প্রথমেই যে বিষয়টা আলোচনা করব, যে প্রশ্নটি দিয়ে, আধুনিক শ্রেণী পাঠদানে শ্রেণীকক্ষে শিক্ষক যে ভূমিকা পালন করেন। এখানে আমাদের চারটে যে অপশন দেওয়া আছে, তার মধ্যে প্রথমে হচ্ছে সহায়ক ও সহযোগিতামূলক, দ্বিতীয় অপশনে আছে নির্দেশক ও নির্দেশনামূলক, তৃতীয় অপশনে আছে পরিচালক ও পরিচালনামূলক, চতুর্থ অপশন আছে সংগঠক এবং সংগঠনমূলক। এখানে রাইট অ্যান্সার হবে সহায়ক ও সহযোগিতামূলক। কেন সহায়ক এবং সহযোগিতামূলক হলো, সে বিষয়ে আমরা আলোচনা করতে গেলে প্রথমেই দেখব যে আধুনিক শ্রেণী পাঠদান কথাটার উপরে আমাদের প্রথমেই যোগ করা আছে। আধুনিক শ্রেণী পাঠদান কি, আধুনিক যে শ্রেণীকক্ষ কি, সেখানে শিক্ষার্থীকে প্রাধান্য দেওয়া হয়েছে, শিক্ষার্থীর সক্রিয়তাকে প্রাধান্য দেওয়া হয়েছে, শিক্ষার্থীর আগ্রহ, রুচি, প্রবণতা, চাহিদা, আকাঙ্ক্ষা ইত্যাদিকে আমরা প্রাধান্য দিয়ে বর্তমানে যে শ্রেণীকক্ষ সেটার পাঠদান প্রক্রিয়া চালানো হচ্ছে। সেখানে শিক্ষক কেমন ভূমিকা পালন করবেন? সেখানে শিক্ষকের ভূমিকা হবে সহায়কের, সেখানে শিক্ষকের ভূমিকা হবে বন্ধু, সেখানে শিক্ষকের ভূমিকা হবে পথপ্রদর্শকের। তাই এখানে রাইট অ্যান্সার হবে সহায়ক এবং সহযোগিতামূলক। আমরা পরবর্তী প্রশ্নে যাব। দেখো, শ্রেণীকক্ষে শিক্ষকের পাঠদানের সাফল্য নির্ভর করে পঠন পাঠনের উপযুক্ত পরিবেশের উপর, শিক্ষার্থীদের সক্রিয় অংশগ্রহণের উপর, পাঠদান পদ্ধতি ও কলাকৌশল প্রয়োগের উপর, পরীক্ষায় সাফল্যের উপর। অর্থাৎ একজন শিক্ষক তিনি পাঠদান করছেন, তার যে সাফল্যটা সেটা কিসের ভিত্তিতে নির্ণয় হবে? এইটা হবে রাইট অ্যান্সার বি এরটা, অর্থাৎ শিক্ষার্থীর সক্রিয় অংশগ্রহণের উপর নির্ভর করে পাঠদানের সাফল্য সবসময়ের জন্য নির্ভর করবে। আমরা নেক্সট কোশ্চেনে যাব। দেখো, শ্রেণী পাঠদানের উদ্দেশ্য হওয়া উচিত শিক্ষার্থীদের পারদর্শিতার মান বৃদ্ধি, শিক্ষার্থীর চিন্তন শক্তি ও কল্পনা শক্তির বিকাশ, বিষয়বস্তুগত জ্ঞান ও দক্ষতার বিকাশ, আর শিক্ষণীয় বিষয়কে অর্থবহ করে তোলা। অর্থাৎ আমরা যে শ্রেণী পাঠদান করব, সেই শ্রেণী পাঠদানের মূল উদ্দেশ্যটা আমাদের কি হবে না, শিক্ষার্থীর চিন্তন শক্তি এবং কল্পনা শক্তির বিকাশ। এটাই হবে আমাদের শ্রেণী পাঠদানের মূল উদ্দেশ্য বা মূল লক্ষ্য। আমরা পরবর্তী কোশ্চেনে যাব। দেখো, শ্রেণীতে পাঠদানের ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রাথমিক কাজ হলো শিক্ষার্থীদের পূর্বজ্ঞান যাচাই করা, পাঠ সম্পর্কিত আচরণিক উদ্দেশ্য নির্ধারণ করা, শ্রেণী ব্যবস্থাপনা, নাকি পাঠদানের জন্য বরাদ্দকৃত সময়ের কার্যকর ব্যবস্থাপনা। অর্থাৎ তুমি পাঠদান করতে যাওয়ার জন্য প্রথমেই তোমার যেটা করা উচিত বা তুমি যেটাকে প্রাধান্য দেবে, সেটা হলো শিক্ষার্থীর পূর্বজ্ঞান যাচাই করা। এইটা হলো আমাদের প্রাথমিক কাজ। নেক্সট আমরা যাব। দেখো, শ্রেণীকক্ষে পঠন পাঠন কার্যক্রমকে সক্রিয়তা ভিত্তিক করতে আপনি যা করবেন, শ্রেণীকক্ষে উন্মুক্ত আলোচনার সুযোগ বৃদ্ধি করবেন, পাঠের বিষয়বস্তুর উপর প্রশ্ন করবেন, শ্রেণীতে সমস্যা সমাধানের মূলক কাজে ব্যস্ত রাখবেন, আর সব সঠিক। অর্থাৎ কার্যক্রমকে সক্রিয়তা ভিত্তিক করার জন্য, শিক্ষার্থীদেরকে আরো বেশি সক্রিয় করার জন্য আপনি কোন পদ্ধতিটা অবলম্বন করবেন? উন্মুক্ত আলোচনা, বিষয়বস্তুর উপর প্রশ্ন করা, সমস্যা সমাধানমূলক কাজে ব্যস্ত রাখা, নাকি সবকটি ঠিক? এখানে রাইট অ্যান্সার হবে সব বিকল্প সঠিক। অর্থাৎ আমরা উন্মুক্ত আলোচনার সুযোগ বৃদ্ধি করব এবং বিষয়বস্তুর উপর প্রশ্ন করব আর সমস্যা সমাধানমূলক কাজের মধ্যে ব্যস্ত রাখবো। নেক্সট আমরা কোশ্চেনে যাব। পাঠদানে শিক্ষার্থীদের ইতিবাচক পরিবর্তন ঘটানোর উদ্দীপক হিসেবে গ্রহণযোগ্য। আপনি পাঠদানের সময় শিক্ষার্থীদের ইতিবাচক পরিবর্তন ঘটাবেন, এর জন্য আপনি কি করবেন বা উদ্দীপক হিসেবে আপনি কি ব্যবহার করবেন?
এখানে প্রথমে আছে মৌখিক প্রশংসা, দ্বিতীয় আছে পুরস্কারের ব্যবস্থা, তৃতীয় আছে শারীরিক শাস্তি বর্জন করা এবং মানসিক শাস্তির ব্যবহার। রাইট অ্যান্সার হবে এখানে মৌখিক প্রশংসা করা। এখানে অপশন হতে পারতো ধরো পুরস্কার, অনেক জায়গায় থাকে পুরস্কার, কিন্তু সেই পুরস্কার একটা অংশ হলো মৌখিক প্রশংসা, আরেকটা হলো বস্তুগত উপহার। এই পুরস্কারের মধ্যে পড়ে। বস্তুগত উপহারের থেকে মৌখিক প্রশংসাটা হলো শিক্ষার্থীদেরকে পরিবর্তন ঘটানোর জন্য উদ্দীপক হিসেবে সব থেকে বেশি কার্যকরী, কারণ বস্তুগত উদ্দীপকের যে স্থায়িত্ব সেটা খুবই সীমিত বা খুবই কম লক্ষ্য করা যায়। নেক্সট আমরা যাব, দেখো শিক্ষামূলক সাক্ষাৎকারের বৈশিষ্ট্য। এখানে চারটে যে অপশন দেওয়া আছে, প্রথমটা আছে বিষয় বিশেষজ্ঞ ব্যক্তিগণ অপেক্ষাকৃত কম জ্ঞান সম্পন্ন ব্যক্তিদেরকে প্রশ্ন জিজ্ঞাসা করবেন। দ্বিতীয় আছে কম জ্ঞান সম্পন্ন শিক্ষার্থীগণ বিষয়বস্তু সম্পর্কে বিষয় বিশেষজ্ঞগণকে প্রশ্ন জিজ্ঞাসা করবেন। মৌলিক বিষয়ে বিজ্ঞানসম্মত ও নির্ভরযোগ্য ধারণা লাভই সাক্ষাৎকারের উদ্দেশ্য। লাস্ট আছে সাধারণভাবে দুই বা ততোধিক ব্যক্তির মধ্যে অনুষ্ঠিত কথোপকথন হলো সাক্ষাৎকার। এখানে রাইট অ্যান্সার হবে, যেহেতু আমাদের এটা শিক্ষামূলক সাক্ষাৎকার বলা হয়েছে, সেহেতু আমাদের এটা অ্যান্সার হবে কম জ্ঞান সম্পন্ন শিক্ষার্থীগণ বিষয়বস্তু সম্পর্কে বিশেষজ্ঞগণকে জিজ্ঞাসা করবেন, অর্থাৎ বিটা হলো রাইট অ্যান্সার। কেন বিটা হলো? যেহেতু আমরা শিক্ষামূলক সাক্ষাৎকার বলেছি, যদি এটা সাধারণ সাক্ষাৎকার হতো তাহলে কিন্তু এটা অপশন হতো, এটা কিন্তু সাধারণ সাক্ষাৎকার। এক্ষেত্রে আমরা দেখতে পাই বিষয় বিশেষজ্ঞ ব্যক্তিগণ অপেক্ষাকৃত কম জ্ঞান সম্পন্ন ব্যক্তিদেরকে প্রশ্ন জিজ্ঞাসা করবেন, সেটা হলো সাধারণ সাক্ষাৎকারে। কিন্তু শিক্ষামূলক সাক্ষাৎকারের ক্ষেত্রে কম জ্ঞান সম্পন্ন শিক্ষার্থীরা বিষয় বিশেষজ্ঞকে প্রশ্ন জিজ্ঞাসা করবে। আমরা নেক্সট দেখো, শিক্ষার্থীদের দ্বারা পূর্ব পরিকল্পিত ভাবে বিভিন্ন দলে বিভক্ত হলে পূর্ব নির্ধারিত বিষয়ের উপর প্রবন্ধ তৈরি করে এবং রচিত প্রবন্ধটি শ্রেণীর অবশিষ্ট শিক্ষার্থীদের নিকট উপস্থাপন করার পদ্ধতি হলো রোল প্লেইং, সিম্পোজিয়াম, প্যানেল আলোচনা। সব সঠিক। এখানে রাইট অ্যান্সার হবে সিম্পোজিয়াম, অর্থাৎ বিএডটা হবে রাইট অ্যান্সার। এখানে দেখো রোল প্লেইংটা কি? এটা অভিনয়ের মাধ্যমে বিষয় আলোচনা, বিষয় উপস্থাপন বলবো, এটাকে আমরা বলছি রোল প্লেইং, এক একজন এক এক ভূমিকায়। যেটা আমাদের প্যানেল আলোচনা আছে, এই প্যানেল আলোচনাটা আমরা দেখতে পাই কিছু সংখ্যক শিক্ষার্থী একটা দল গঠন করলো এবং নির্ধারিত বিষয়বস্তুকে নিয়ে তারা আলোচনা করলো, সেইটাকে বলা হচ্ছে প্যানেল আলোচনা। আমরা নেক্সট কোশ্চেনে যাব, কোনটি এক্সপেরিমেন্টাল মেথডের অন্তর্গত? অনুসন্ধানমূলক কার্য সম্পাদন, ফিল্ড ট্রিপ, ব্যক্তিগত গবেষণা। সব সঠিক। এখানে রাইট অ্যান্সার হবে সব সঠিক। এক্সপেরিমেন্টাল মেথড যেটা বলা হচ্ছে, সেখানে অনুসন্ধানমূলক কার্য সম্পাদনও হবে, ফিল্ড ট্রিপেও থাকবে এবং ব্যক্তিগত গবেষণাও এই পদ্ধতির অন্তর্গত বলা যায়। আমরা নেক্সট যাব, দেখো হিউরিস্টিক মেথড বা আবিষ্কার পদ্ধতি উদ্ভাবন করেন ডিউই, হার্বার্ট, কোনোটি ঠিক নয়। এখানে রাইট অ্যান্সার কোনটা হবে? আর্মস্ট্রং, এটা হলো রাইট অ্যান্সার। এবার দেখো এই যে হিউরিস্টিক মেথড বা আবিষ্কারমূলক পদ্ধতি বলা হচ্ছে, এইটা হচ্ছে গ্রিক শব্দ হিউরিস্কো। হিউরিস্কো এটা হলো গ্রিক শব্দ। এই হিউরিস্কো থেকে এসেছে আমাদের হিউরিস্টিক পদ্ধতি। সেখানে দেখো এই হিউরিস্টিক পদ্ধতি যেটা বলা হচ্ছে, এখানে
হিউরিস্টিক কথাটার অর্থ হলো আবিষ্কার করেছি, আবিষ্কার করেছি। ঠিক আছে, তাহলে দেখো হিউরিস্টিক কথাটা, যেটা হিউরিস্টিক মেথড বা আবিষ্কার পদ্ধতি বলা হচ্ছে, সেটা হিউরিস্কো শব্দ থেকে এসেছে, যার অর্থ হচ্ছে আবিষ্কার করেছি। কিন্তু এখানে আমাদের ডিউই যেটা আছে, ডিউইটা হবে প্রজেক্ট, প্রজেক্ট পদ্ধতি। আর এখানে হারবার্ট আছে, হারবার্টের হচ্ছে পঞ্চসোপান। তাহলে দেখো ডিউই তার প্রজেক্ট পদ্ধতি, আর্মস্ট্রং হিউরিস্টিক পদ্ধতি, আর হারবার্টের হচ্ছে পঞ্চসোপান নীতি। নেক্সট আমরা কোশ্চেনে যাব। শ্রেণীকক্ষে শিক্ষার্থীদের দীর্ঘক্ষণ মনোনিবেশ করানোর সর্বোৎকৃষ্ট উপায়, ভূমিকা অভিনয়, ছবির মর্ম অনুসন্ধান, গল্প বলা, সব সঠিক। এখানে রাইট অ্যান্সার হবে সব সঠিক। তুমি শিক্ষার্থীদেরকে দীর্ঘক্ষণ ধরে মনোযোগ করে রাখার জন্য এই পদ্ধতিগুলো অবলম্বন করতে পারো। ভূমিকাভিনয় করতে পারো, আমি একটু আগে ভূমিকাভিনয় সম্বন্ধে তোমাদের বললাম। ছবির মর্ম অনুসন্ধান, কিছু ছবি দেখে তার মধ্যে সেই ছবিটার মর্মার্থ কি সেটা শিক্ষার্থীদের কাছ থেকে জানার চেষ্টা করতে পারো। আরেকটা হচ্ছে গল্প বলা, শিক্ষার্থীদেরকে তুমি গল্প বলতে বলো। এইভাবে আমরা শিক্ষার্থীদেরকে দীর্ঘক্ষণ মনোনিবেশ করতে পারি। নেক্সট আমরা অপশনে যাব। দেখো এখানে আছে কোনটি বিসদৃশ্য, বিভিন্ন পরিমাপক যন্ত্র, মিউজিয়াম, পরীক্ষণ যন্ত্র, পরীক্ষাগারে ব্যবহৃত রাসায়নিক দ্রব্য সামগ্রী। এখানে রাইট অ্যান্সার হবে মিউজিয়াম। কেন মিউজিয়ামটা হলো, এখানে হচ্ছে এই মিউজিয়ামটা কর্ম সম্পাদনমূলক উপকরণ, কর্ম সম্পাদন মূলক উপকরণ, এই জন্য মিউজিয়ামটা আলাদা হলো। কিন্তু আমরা যদি দেখি যে বিভিন্ন পরিমাপক যন্ত্র, পরীক্ষণ যন্ত্র আর রাসায়নিক দ্রব্য যেটা বলা হচ্ছে পরীক্ষাগারে ব্যবহৃত, এই তিনটে অর্থাৎ এ, সি এবং ডি, এই তিনটেকে আমরা বলতে পারি অনুসন্ধানমূলক উপকরণ। এটা হচ্ছে অনুসন্ধানমূলক উপকরণ। অর্থাৎ দেখো কর্ম সম্পাদনমূলক উপকরণ হচ্ছে মিউজিয়াম, কিন্তু বিভিন্ন পরিমাপক যন্ত্র, পরীক্ষণ যন্ত্র, পরীক্ষাগারে ব্যবহৃত রাসায়নিক দ্রব্য সামগ্রী, এই এ, সি এবং ডি তিনটে হলো অনুসন্ধানমূলক উপকরণ। নেক্সট আমরা যাব পরিদর্শন গ্রুপে যে সিদ্ধান্ত বিবেচ্য নয়। এখানে দেখো শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষণের অনুকূল পরিবেশ বিদ্যমান কিনা যাচাই করা, অর্থাৎ তিনটে বিবেচ্য, একটা বিবেচ্য নয়। কোনটা দেখো, দ্বিতীয় আছে প্রতিষ্ঠান প্রধানকে শিক্ষার মান এবং মানসম্মত শিক্ষা নিশ্চিত করার জন্য নিয়মিত রিপোর্ট পেশ, শ্রেণী পাঠদানে শ্রেণী শিক্ষকের ভুল ত্রুটি চিহ্নিত করে সে অনুযায়ী সংশোধনমূলক ব্যবস্থা গ্রহণ। আর আছে নিয়মিত পরিদর্শনের মাধ্যমে সংশ্লিষ্ট বিষয় ভুল ত্রুটি চিহ্নিত করে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ। তাহলে যিনি পরিদর্শন যারা করতে এসছেন তাদের কোন কাজটাই চারটে কাজের মধ্যে তিনটে করবেন কিন্তু একটা করবেন না, সেটা হলো নিয়মিত পরিদর্শনের মাধ্যমে সংশ্লিষ্ট বিষয়বস্তুর ভুল ত্রুটি চিহ্নিত করে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা। অর্থাৎ শাস্তি দেবার যে কাজটা, সেই কাজটা কিন্তু পরিদর্শন গ্রুপের সিদ্ধান্তের বিবেচ্যের মধ্যে পড়ে না। আমরা নেক্সট কোশ্চেনে যাব। দেখো আধুনিক পাঠ পরিকল্পনার যে স্তরটি অপেক্ষাকৃত কম গুরুত্বপূর্ণ, প্রস্তুতি বা সূচনা, উপস্থাপন, বিতে আছে, সিতে আছে প্রয়োগ, ডিতে আছে সংযোগ স্থাপন এবং সিদ্ধান্ত নির্ধারণ বা সামান্যীকরণ। এখানে দেখো রাইট অ্যান্সার হবে ডি এরটা, এইটা। অর্থাৎ আধুনিক পাঠ পরিকল্পনার ক্ষেত্রে কি কি গুরুত্বপূর্ণ, প্রস্তুতি বা সূচনা, উপস্থাপন,
এবং প্রয়োগ, এই তিনটে কিন্তু গুরুত্বপূর্ণ অধিক। সব থেকে যেটা কম গুরুত্বপূর্ণ সেটা হলো সংযোগ স্থাপন, সিদ্ধান্ত নির্ধারণ এবং সামান্যীকরণ। আমরা নেক্সট কোশ্চেনে যাব। দেখো, কোনটি পাঠদানের নিয়ম বহির্ভূত? মূর্ত থেকে বিমূর্ত, সংশ্লেষণ থেকে বিশ্লেষণ থেকে সংশ্লেষণ, যৌক্তিক থেকে মনস্তাত্ত্বিক, জানা থেকে অজানা। অর্থাৎ নিয়ম যেটা কথাটা বলা হচ্ছে এটা ম্যাক্সিম, নট প্রিন্সিপাল। কিন্তু এটা আমরা অনেক সময় ভুল করেই বসি। প্রায় দেখবে যে প্রিন্সিপাল অফ টিচিং আর ম্যাক্সিম অফ টিচিং। ম্যাক্সিম মানে হচ্ছে নিয়ম, আর প্রিন্সিপাল মানে হচ্ছে নীতি, সক্রিয়তার নীতি, অংশগ্রহণের নীতি, এগুলো আমরা বলবো শিক্ষণের নীতি। কিন্তু ম্যাক্সিম যখন নিয়ম বলা হবে তখন মূর্ত থেকে বিমূর্ত, বিশ্লেষণ থেকে সংশ্লেষণ, জানা থেকে অজানা, এই তিনটে কিন্তু ঠিক, রাইট। যে মূর্ত থেকে বিমূর্ত এটাও সঠিক, বিশ্লেষণ থেকে সংশ্লেষণ এটাও সঠিক, জানা থেকে অজানা এটাও সঠিক, কিন্তু যৌক্তিক থেকে মনস্তাত্ত্বিক এইটা হবে না, এটা হবে মনস্তাত্ত্বিক থেকে যৌক্তিক। এটা হবে মনস্তাত্ত্বিক থেকে যৌক্তিক। তাহলে দেখো, মনস্তাত্ত্বিক থেকে এটা যৌক্তিক হবে। এছাড়াও আমরা যেগুলো শিক্ষণের যে সমস্ত আরো নিয়মগুলো আছে সেগুলো আমরা বলবো। ধরো, সরল থেকে জটিল, বিশেষ থেকে সাধারণ, এটাও কিন্তু শিক্ষণের নিয়ম। এছাড়াও পরীক্ষামূলক থেকে যুক্তিপূর্ণ, এটাও নিয়ম। সুতরাং এছাড়া আরোহী থেকে অবরোহী, এটাও হলো শিক্ষাদানের নিয়ম। এগুলো হলো সব শিক্ষাদানের আরো অন্যান্য নিয়ম। আমরা নেক্সট কোশ্চেনে যাব। শিক্ষাদানের ক্ষেত্রে কোনটি কার্যকরী পর্যায়? পরিকল্পনা স্তর, প্রয়োগমূলক স্তর, মূল্যায়নের স্তর এবং কোনটি নয়। আমরা প্রি অ্যাক্টিভ, অ্যাক্টিভ এবং পোস্ট অ্যাক্টিভ এই তিনটে পর্যায় কিন্তু এর আগে একটা প্রশ্নোত্তর পর্বে আলোচনা করেছিলাম। আজকে এখানে আরেকবার আমরা এই বিষয়টা যেটা দেখব সেটা হলো কার্যকরী পর্যায় কোনটা, সেটা হলো প্রয়োগমূলক স্তর। তাহলে দেখো, এইটা হচ্ছে প্রি অ্যাক্টিভ, স্টেজ, আর মূল্যায়নটা হলো পোস্ট অ্যাক্টিভ। এটা পোস্ট অ্যাক্টিভ স্টেজ। তাহলে আমরা দেখতে পাচ্ছি কার্যকরী পর্যায়টা হলো প্রয়োগমূলক স্তর, পরিকল্পনা স্তর হলো প্রি অ্যাক্টিভটা, আর মূল্যায়ন স্তরটা হলো পোস্ট অ্যাক্টিভ পর্যায়। নেক্সট আমরা আলোচনার জায়গায় যাব। শিক্ষার্থীকে জানার চেষ্টা করা বা পুরো জ্ঞান যাচাই করা, শ্রেণীকক্ষের আকার পরিমাপন শিক্ষাদানের কোন পর্যায়ের অন্তর্ভুক্ত? এটা পূর্ব কার্যকরী সক্রিয়তা পর্যায়, নাকি কার্যকরী সক্রিয়তা পর্যায়, নাকি উত্তর কার্যকরী সক্রিয়তার পর্যায়? এখানে হচ্ছে কার্যকরী বা সক্রিয়তা পর্যায়ে এই সমস্ত কাজগুলো অন্তর্গত। অর্থাৎ মধ্যবর্তী যেটা মূল যে অংশটা, সেই প্রয়োগমূলক স্তর, সেই পর্যায়টাকে বলছে এটা প্রয়োগ স্তর। এটা কিন্তু প্রয়োগ স্তর। এই ক্ষেত্রে আমাদের কাজটা হবে এই শিক্ষার্থীদের জানার চেষ্টা করা, পূর্ণ জ্ঞান যাচাই করা, শ্রেণীকক্ষের আকার পরিমাপন শিক্ষাদানের এই পর্যায়ের অন্তর্গত। আমরা নেক্সট কোশ্চেনে যাব। দেখো, কোনটি শিক্ষাদান পদ্ধতির বৈসাদৃশ্য? মানে তিনটে একই আছে, একটা শুধু আলাদা। যেখানে অপশন আছে লেকচার মেথড, টেক্সট বুক মেথড, টিউটোরিয়াল মেথড, আর হচ্ছে হিউরিস্টিক মেথড। দেখো, এখানে আমরা যেটা দেখতে পাচ্ছি এইটা হচ্ছে তিনটে এক, সেম, আর এটা হচ্ছে আলাদা। এগুলো কিরকম দেখো, এখানে কিন্তু আমরা যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে মূলত স্বৈরতন্ত্রমূলক পদ্ধতি, স্বৈরতন্ত্রমূলক পদ্ধতি।
এইটা কিন্তু শিক্ষক কেন্দ্রিক, এটাকে আমরা শিক্ষক কেন্দ্রিকও বলতে পারি। এই তিনটে পর্যায়, লেকচার, টেক্সট বুক অ্যান্ড টিউটোরিয়াল মেথড, এগুলো স্বৈরতন্ত্রমূলক বা শিক্ষার্থী কেন্দ্রিক। এখানে বই সাদৃশ্য যেটা, সেটা হিউরিস্টিক। কেন হিউরিস্টিককে বলা হচ্ছে? এইটা হচ্ছে গণতান্ত্রিক পদ্ধতি, হিউরিস্টিক মেথড। এই হিউরিস্টিক মেথডের আর অন্যান্যগুলো কি কি আছে না, দেখো প্রকল্প পদ্ধতি আছে, এর মধ্যে প্রকল্প পদ্ধতি আছে। এছাড়াও আমরা বলতে পারি বুনিয়াদি পদ্ধতি আছে, ঠিক আছে। তাহলে দেখো প্রকল্প পদ্ধতি, বুনিয়াদি পদ্ধতি, এগুলো সবই হচ্ছে গণতান্ত্রিক পদ্ধতি। লেকচার মেথড, টেক্সট বুক মেথড, টিউটোরিয়াল মেথড, এগুলো স্বৈরতন্ত্রমূলক শিক্ষার্থী কেন্দ্রিক, শিক্ষক কেন্দ্রিক। আর যেগুলো গণতান্ত্রিক পদ্ধতি, প্রকল্প, বুনিয়াদি, হিউরিস্টিক, সমস্যা সমাধান, এগুলো সব কিন্তু শিক্ষার্থী কেন্দ্রিক শিক্ষাদানের প্রক্রিয়া। নেক্সট আমরা দেখো ছবি আঁকা, হস্তশিল্প, কৃষিভিত্তিক কার্য, অঙ্ক, জ্যামিতি, বিজ্ঞান, ব্যাকরণ ইত্যাদি যে পাঠের উদাহরণ। আমরা এখানে জ্ঞানমূলক পাঠ, কৌশলমূলক পাঠ, প্রশংসামূলক পাঠ এবং কোনোটি নয়। অর্থাৎ জ্ঞানমূলক পাঠ হবে নাকি কৌশলমূলক পাঠ হবে নাকি প্রশংসামূলক পাঠ হবে? রাইট অ্যান্সার হবে এখানে কৌশলমূলক পাঠ। কেন এটা কৌশলমূলক পাঠ হলো? দেখো আমরা এইটা প্রত্যক্ষ করতে পেরেছি যে ছবি আঁকা, হস্তশিল্প, কৃষিভিত্তিক কার্য, অর্থাৎ এটাকে কার্যভিত্তিক শিক্ষা, অঙ্ক, এগুলো সব স্কিল লেসন, এগুলোকে বলা হচ্ছে স্কিল লেসন। এই দক্ষতাটা কৌশলের বিকাশমূলক কাজ হলো এই ছবি আঁকা, হস্তশিল্প, কৃষিভিত্তিক কার্য, অঙ্ক, জ্যামিতি, বিজ্ঞান, ব্যাকরণ ইত্যাদি পাঠ। এটা হলো। আমরা যদি নেক্সট যেটা নলেজ লেসন বলবো, জ্ঞানমূলক পাঠ, এটা হলো ইতিহাস, ভূগোল, পৌরবিজ্ঞান ইত্যাদি। এগুলো পাঠগুলো হচ্ছে জ্ঞানমূলক নলেজ লেসন। এটাই হচ্ছে নলেজ লেসন, জ্ঞানমূলক পাঠ। এক্ষেত্রে ইতিহাস পাঠ করলে, ভূগোল পাঠ করলে ইত্যাদি করলে। আরেকটা হচ্ছে যেটা হচ্ছে অ্যাপ্লিকেশন লেসন, এটাকে আমরা বলতে পারি, যেটাকে বলা হচ্ছে অ্যাপ্রিসিয়েশন লেসন। এই অংশে আমরা দেখতে পাবো কি না, সঙ্গীত, নীতিমূলক পাঠ ইত্যাদি, ঠিক আছে। এইটাকে হচ্ছে অ্যাপ্রিসিয়েশন লেসন। প্রথমেরটা হলো নলেজ লেসন, তারপরে হচ্ছে স্কিল লেসন, তারপরে হচ্ছে অ্যাপ্রিসিয়েশন লেসন। এখানে সঙ্গীত, নীতিমূলক পাঠ ইত্যাদি আমরা বলতে পারি। তাহলে প্রথমেরটা জ্ঞানমূলকে ইতিহাস, ভূগোল, পৌরবিজ্ঞান ইত্যাদি পাঠ, কৌশলমূলকে ছবি আঁকা, হস্তশিল্প, কৃষিভিত্তিক কার্য ইত্যাদি, প্রশংসামূলক যেটা সঙ্গীত, নীতিমূলক, স্বাস্থ্য পাঠ ইত্যাদি, এগুলোকে আমরা বলতে পারি। নেক্সট আমরা যাব, দেখো কোন পদ্ধতিটি বই সদৃশ্য। দেখো চারটে এখানে অপশন দেওয়া আছে, তিনটে একই প্রকার, একটা শুধু আলাদা। সেটা কোনটা? উদ্দীপকের বিভিন্নতা নির্দেশ, পূর্ণ প্রবলকের ব্যবহার, সন্ধানী প্রশ্ন উপস্থাপন এবং ব্যাখ্যা উদাহরণের ব্যবহার, আর প্রতিপাদন কৌশলের ব্যবহার। এখানে আমাদের রাইট অ্যান্সার হবে প্রতিপাদন কৌশল ব্যবহার। এটা কিন্তু বই সাদৃশ্য, মানে তিনটা আমাদের এক, কিন্তু এটা একটু আলাদা। এই নেক্সট যে এরপর এইখানে আমরা দেখতে পাচ্ছি যে উদ্দীপকের বিভিন্নতা নির্দেশ করা, পুনঃপ্রবলকের ব্যবহার করা, সন্ধানী প্রশ্ন উপস্থাপন এবং ব্যাখ্যা উদাহরণের ব্যবহার, এগুলো কিন্তু সব একই প্রকারের পদ্ধতি। আমরা নেক্সট যাব, দেখো প্রারম্ভিক মনোযোগ আকর্ষণ, পূর্ব জ্ঞানের ব্যবহার, উপযুক্ত উদাহরণ ব্যবহার, বিষয়বস্তুর সাথে সুস্পষ্ট সংযোগ
ইত্যাদি উপকৌশল সমূহ যে শিক্ষাদান কৌশলের অন্তর্ভুক্ত। আচরণমূলক রূপে শিক্ষাদানের উদ্দেশ্য সমূহকে লিখনের কৌশল, পাঠ অবতারণার কৌশল, ব্ল্যাকবোর্ড লিখন কৌশল, উদ্দীপকের বিভিন্নতা কৌশল, এটা হবে পাঠ অবতারণা কৌশলের অন্তর্গত। অর্থাৎ পাঠ যখন আমরা অবতারণা করব সেই কৌশলের অন্তর্গত তুমি মনোযোগ আকর্ষণ করবে, পূর্বজ্ঞান যাচাই করবে, উপযুক্ত উদাহরণে ব্যবহার করবে, বিষয়বস্তুর সাথে সুস্পষ্ট সংযোগ ঘটাবে। এই সমস্ত কৌশলগুলো আমরা কোন জায়গায় করি? পাঠ অবতারণা কৌশলের মধ্যে অন্তর্গত। নেক্সট আমরা যাব শিক্ষার্থীর কোন এবং অসন্তোষজনক বা অনাকাঙ্ক্ষিত আচরণকে প্রতিরোধ করার জন্য বোঝানোর মাধ্যমে কাঙ্ক্ষিত আচরণ বা প্রতিক্রিয়াকে দৃঢ়করণ কৌশল হলো ইতিবাচক উৎসাহিতকরণ, নেতিবাচক উৎসাহিতকরণ। এ এবং বি উভয় সঠিক, আর কোনোটি ঠিক নয়। এখানে রাইট অ্যান্সার হবে নেতিবাচক উৎসাহিতকরণ। আমরা কেন বলছি এখানে অসন্তোষজনক বা অনাকাঙ্ক্ষিত আচরণকে আমরা প্রতিরোধ করার জন্য বলছি? প্রতিরোধ কথাটার অর্থ আলাদা। সেখানে আমরা বলছি যে যাতে অনাকাঙ্ক্ষিত আচরণটা না আসে তার জন্য যে ব্যবস্থা সেটাকে বলা হচ্ছে, এক্ষেত্রে বলা হচ্ছে নেতিবাচক উৎসাহিতকরণ। এটা হলো রাইট অ্যান্সার। আমরা নেক্সট প্রশ্নে যাব। আচ্ছা, এখানে দেখো তোমাদের যে প্রশ্নটি দেওয়া আছে, কোনটি প্রাথমিক পর্যায়ে ভাষা শিক্ষণের মূল উদ্দেশ্য নয়? অর্থাৎ চারটে যে তোমাদের অপশন দেওয়া আছে, তিনটে হচ্ছে ভাষা শিক্ষণের মূল উদ্দেশ্য, একটা কিন্তু নয়। সেটা কোনটা? দেখো, শুদ্ধ ব্যাকরণ সম্পর্কিত ধারণা প্রদান, ভাষাগত দক্ষতা প্রদান করা, শিশুর মধ্যে কল্পনা প্রবণতা ও সৃজনশীলতার বিকাশ সাধন, আর হচ্ছে শব্দ ভান্ডারের জ্ঞান বৃদ্ধি। এই যে চারটা অপশন আছে, তিনটে হলো প্রাথমিক পর্যায়ে ভাষা শিক্ষণের মূল উদ্দেশ্য, আর একটা কিন্তু নয়। সেটা কোনটা? শব্দ ভান্ডারের জ্ঞান বৃদ্ধি। এটা কিন্তু মাধ্যমিক পর্যায়ে, এটা মাধ্যমিক পর্যায়ের ভাষা শিক্ষণের উদ্দেশ্য শব্দ ভান্ডারের জ্ঞান বৃদ্ধি। এটা কিন্তু প্রাথমিক পর্যায়ে নয়। প্রাথমিক পর্যায়ে ভাষা শিক্ষণের মূল উদ্দেশ্যগুলো কি কি হবে? শুদ্ধ ব্যাকরণ সম্পর্কিত ধারণা দেওয়া, ভাষাগত দক্ষতা প্রদান করা, এবং শিশুর মধ্যে কল্পনা প্রবণতা এবং সৃজনশীলতার বিকাশ সাধন করা। এই তিনটা অপশন ঠিক হবে, এটা ঠিক নয়। আমরা নেক্সট যাব, কোনটি প্রাথমিক স্তরের সমাজ বিজ্ঞান পাঠের উদ্দেশ্য নয়? অর্থাৎ তিনটে অপশন সমাজ বিজ্ঞান পাঠের উদ্দেশ্য, একটা নয়। যে কোন অপশনটা আমরা বের করব? সামাজিক সচেতনতা বৃদ্ধি করা, বিদ্যালয় পরিবেশের সামাজিক ভাবধারার বিকাশ, বিভিন্ন বিষয়ে সামঞ্জস্য বিধান দক্ষতা ও আত্মবিশ্বাস বৃদ্ধি করা, আর হচ্ছে মূল্যবোধ গঠন ও নাগরিকত্বের প্রশিক্ষণ। নাগরিকত্বের প্রশিক্ষণ। তাহলে দেখো, এখানে আমরা যেটা দেখতে পাচ্ছি যে প্রাথমিক স্তরে আমরা যে সমাজ বিজ্ঞান পাঠ করব, সেটা তিনটে অপশন ঠিক, একটা ভুল। সেই ভুলটা হলো মূল্যবোধ এবং নাগরিকত্ব বোধের প্রশিক্ষণ। এইটা আমাদের প্রাথমিক পর্যায়ে সমাজ বিজ্ঞান পাঠের উদ্দেশ্য নয়, যে শিক্ষার্থীদের মধ্যে আমরা মূল্যবোধ গড়ে তুলব। এটা তাহলে কোথায় হবে? এটা মাধ্যমিক পর্যায়ে হবে। মাধ্যমিক পর্যায়ে আমাদের সমাজ বিজ্ঞান পাঠের উদ্দেশ্য হলো মূল্যবোধ গঠন এবং নাগরিকত্বের প্রশিক্ষণ। নেক্সট আমরা যাব, কোনটি প্রাথমিক স্তরে বিজ্ঞান শিক্ষণের উদ্দেশ্য নয়? তিনটে উদ্দেশ্য সঠিক, একটা ভুল আছে, যেটা উদ্দেশ্যটা নয়। কোনটা? বিজ্ঞানের সাধারণ ধারণা বা নীতি তথা সূত্রগুলি জানানো, প্রাকৃতিক ও মানব সৃষ্ট পরিবেশ বিষয়ে জানানো, সময় দূরত্ব গতি স্থিতি আকার ইত্যাদি সম্পর্কে বোঝানো, মানব শরীরের অঙ্গ প্রত্যঙ্গের ব্যবহার এবং যত্ন সম্পর্কে জানানো। এখানে রাইট অ্যান্সার যেটা হবে, বিজ্ঞানের
ধারণা যেটা বলা হয়েছে সেটা হলো রাইট অ্যান্সার। তাহলে এই সূত্রগুলো জানানো, ধারণা নীতিগুলো জানানো, এগুলো আমাদের প্রাথমিক পর্যায়ে বিজ্ঞান শিক্ষার উদ্দেশ্য হতে পারে না। যে আমরা একটা ছোট শিশুকে আমরা নীতি, সূত্র ইত্যাদি সম্পর্কে জানাবো, আমাদের উদ্দেশ্যটা কি হবে? প্রাকৃতিক ও মানব সৃষ্ট পরিবেশ সম্পর্কে জানানো, সময়, দূরত্ব, গতি, স্থিতি, আকার এগুলো সম্পর্কে জানানো, এটা হতে পারে। আর হচ্ছে মানব শরীরের অঙ্গ প্রত্যঙ্গের ব্যবহার ও যত্ন সম্পর্কে আমরা জানাতে পারি। নেক্সট আমরা কোশ্চেনে যাব। দেখো, যে বিষয়টি পেডাগজির সাথে সম্পর্কযুক্ত নয়, কোনটি নয়? টিচিং স্টাইল, টিচিং থিওরি, লার্নিং থিওরি আর ফিডব্যাক এন্ড অ্যাসাইনমেন্ট। এখানে রাইট অ্যান্সার হবে লার্নিং থিওরি। এটা কিন্তু প্যাডাগজির সঙ্গে সম্পর্কযুক্ত নয়। এখানে দেখো আমরা দেখতে পাচ্ছি যে পেডাগজি যে শিক্ষণ বিজ্ঞান, এটাকে বলা হচ্ছে শিক্ষণ বিজ্ঞান, তার সঙ্গে আছে যুক্ত টিচিং স্টাইল, টিচিং থিওরি, ফিডব্যাক এবং অ্যাসাইনমেন্ট, এই তিনটে আছে যুক্ত। লার্নিং থিওরিটা শিক্ষণের যে তত্ত্ব, এগুলো কিন্তু এর সঙ্গে সম্পর্কযুক্ত নয়। আমরা নেক্সট যাব, কোনটি বৈসাদৃশ্য? তিনটে এক আছে, একটা আলাদা। কিন্ডারগার্টেন পদ্ধতি, প্রকল্প পদ্ধতি, বুনিয়াদী পদ্ধতি এবং ডাল্টন পদ্ধতি। এখানে দেখো রাইট অ্যান্সার হলো যেটা, সেটা হলো কিন্ডারগার্টেন থিওরি। কেন কিন্ডারগার্টেন থিওরিটাকে বলা হচ্ছে সেটা আমরা এবারে বিস্তারিত ব্যাখ্যা করব। এখানে কিন্ডারগার্টেন থিওরিটাকে এই কারণে বলা হলো যে খেলা ভিত্তিক পদ্ধতি, এটা খেলা ভিত্তিক। এর সঙ্গে আর কে আছে? মন্তেসরি। মন্তেসরি পদ্ধতিটাও খেলাভিত্তিক পদ্ধতি। বাকি যে তিনটা অপশন আমরা এখানে দেখতে পাচ্ছি, এটা হচ্ছে কর্মকেন্দ্রিক, কর্মকেন্দ্রিক পদ্ধতি। এই কর্মকেন্দ্রিক পদ্ধতির মধ্যে আর কে কে আছে? হিউরিস্টিক, হিউরিস্টিক, ইউনেটকো, এগুলো কিন্তু বলা যায় যে কর্মকেন্দ্রিক পদ্ধতির অন্তর্গত। বি, সি, ডি এগুলো কর্মকেন্দ্রিক পদ্ধতি। এছাড়াও আরো কর্মকেন্দ্রিক পদ্ধতি হলো হিউরিস্টিক পদ্ধতি, ইউনেটকো পদ্ধতি। আর কিন্ডারগার্টেনটা হলো খেলাভিত্তিক পদ্ধতি। আরেকটা নাম, আরেকটা অন্য পদ্ধতি হলো মন্তেসরি পদ্ধতি। কিন্ডারগার্টেন পদ্ধতির প্রবক্তা তোমরা প্রত্যেকেই জানো যে ফ্রয়েবেল, তিনি কিন্ডারগার্টেন পদ্ধতির প্রবর্তন করেছিলেন। কিন্ডারগার্টেন শব্দটার অর্থ হলো শিশু উদ্যান। আর মন্তেসরি, তার যে মন্তেসরি পদ্ধতি স্বয়ং শিখন তিনি আবিষ্কার করেছিলেন, সেখানে তার স্থাপিত যে বিদ্যালয়টি, তার নাম হচ্ছে কেশাদায় ব্রহ্মিনী, যেটাকে শিশুর আলোয় বা শিশুর গৃহ আখ্যা দেওয়া হয়। আমরা নেক্সট যে কোশ্চেন সেখানে এবারে যাব। শিশু শিক্ষার্থীকে বিভিন্ন ফুল, ফুলের পাতা, ফল আহরণ বা সংরক্ষণ করা কার্য সম্পাদনের মাধ্যমে আপনি যা শেখাতে পারেন, বিজ্ঞান বিষয়, প্রকৃতি অধ্যয়ন, সামাজিক প্রশিক্ষণ এবং ভূপাঠ বিষয়। আমরা এখানে রাইট অ্যান্সার যেটা বলতে পারি সেটা হলো প্রকৃতি অধ্যয়ন। এই জন্য আমরা কি করতে পারি? ফুল, ফুলের পাতা, ফল আহরণ বা সংরক্ষণ আমরা এটা করতে পারি। দেখো আমরা ইতিহাস পাঠের জন্য কি করতে পারি? আমরা আমি এখানে যদি বিজ্ঞান বিষয়ে আলোচনা করব, এখানে বিজ্ঞান পাঠের জন্য বিজ্ঞান আলোচনা করব, বিজ্ঞানীদের জীবনী আলোচনা করব। সামাজিক প্রশিক্ষণের জায়গাটা যেটা, সেটা হলো আমরা ছাত্র সংসদ, ছাত্র সংসদ ইত্যাদি গঠন করা, সমবায়, ছাত্র সমবায় ইত্যাদি এগুলো করা যেতে পারে। ভূপাঠের জন্য আমরা কি কি ব্যবস্থা করতে পারি? আমরা দেখতে পারি যে নদী বাঁধ পরিদর্শন, নদী বাঁধ পরিদর্শন, বিভিন্ন জনজাতির কথা আমরা তুলে ধরতে পারি। এইভাবে আমরা ভূপাঠ করতে পারি। কোনো একটা জায়গার আবহাওয়া ইত্যাদি আমরা যে দেখাতে পারি।
বা আমরা শিক্ষামূলক ভ্রমণ এটাও করতে পারি। নেক্সট আমরা কোশ্চেনে যাব, খেলাভিত্তিক শিক্ষা শব্দ প্রথম কে ব্যবহার করেন? এটা মন্তেশ্বরী হবে, রুসো হবে, ফ্রয়েবেল হবে, না কর্ডওয়েল কুক হবে? এটা রাইট অ্যান্সার হবে কর্ডওয়েল কুক। তিনি আবিষ্কার করেছিলেন এই খেলাভিত্তিক পদ্ধতি, প্রথম তিনি ব্যবহার করেছিলেন। এটা তিনি প্রথমে দেখো প্রে স্কুলে প্রথম তিনি এটা ব্যবহার করেছিলেন একদল ছাত্রছাত্রীকে ইংরেজি বিষয় পড়ানোর সময়, ইংরেজি বিষয় পাঠদানে প্রে স্কুলে তিনি ব্যবহার করেছিলেন। কখন? ইংরেজি বিষয় পাঠদানের সময় ব্যবহার করেছিলেন। এখানে মন্তেশ্বরী কি আবিষ্কার করেছিলেন? মন্তেশ্বরী পদ্ধতি, স্বয়ং শিখন, স্বয়ং শিখনে গুরুত্ব আরোপ করেছেন তিনি। আর ক্যাসাডি বোম্বিনি তিনি স্থাপন করেছিলেন। রুসো হচ্ছে শিশু কেন্দ্রিক শিক্ষার জনক, শিশু কেন্দ্রিক শিক্ষার জনক রুসো। তার বইয়ের নাম কি? এমিল, এমিল বই তিনি লিখেছিলেন। আর হচ্ছে ফ্রয়েবেল, কিন্ডারগার্টেন। দেখো তাহলে মন্তেশ্বরী হচ্ছে মন্তেশ্বরী পদ্ধতি, স্বয়ং শিখন এখানে ক্যাসাডি বোম্বিনি, আর রুসো শিশু কেন্দ্রিক শিক্ষার জনক, এমিল গ্রন্থ লেখেন, ফ্রয়েবেল হচ্ছে কিন্ডারগার্টেন পদ্ধতির প্রবর্তক। নেক্সট আমরা যাব শিক্ষক কেন্দ্রিক শিক্ষাদান পদ্ধতির শ্রেণীকক্ষ সম্পূর্ণ অনির্দেশমূলক হয়ে থাকে, সম্পূর্ণ নির্দেশমূলক হয়ে থাকে, সমন্বয় ধর্মী হয়ে থাকে, আর হচ্ছে কোনোটি ঠিক নয়। অর্থাৎ যেখানে যে শ্রেণীকক্ষটা শিক্ষক কেন্দ্রিক, এখানে বলা হয়েছে দেখো শিক্ষক কেন্দ্রিক, শিক্ষার্থী কেন্দ্রিক নয়, কিন্তু সেক্ষেত্রে দেখতে পাবো সম্পূর্ণ নির্দেশমূলক হয়ে থাকে। যেখানে শিক্ষকের প্রাধান্য বেশি সেই শ্রেণীকক্ষটা হবে নির্দেশমূলক, আর যেখানে এটা যদি শিক্ষার্থী কেন্দ্রিক হয় এটা শিক্ষার্থী কেন্দ্রিক হবে। শিক্ষার্থী কেন্দ্রিক শ্রেণীকক্ষ কি? সেখানে কিন্তু শিক্ষকের ভূমিকাটা হবে সম্পূর্ণ অনির্দেশমূলক, তিনি কোনো নির্দেশনা দিবেন না, আর নির্দেশমূলক হলে হবে শিক্ষক কেন্দ্রিক। সুতরাং আজকে তোমাদের যে শিক্ষাদানের কৌশল সম্পর্কে যে প্রশ্নোত্তরগুলো আলোচনা করা হলো, এর পরবর্তী পর্যায়ে তোমাদের ঠিক এরকমই কোনো একটা বিষয় নিয়ে আমরা প্রশ্নোত্তর পর্ব আলোচনা করব। তো এই ধরনের তোমরা আরো অন্যান্য ক্লাস দেখার জন্য, শেখার জন্য তোমরা আমাদের যে ইউটিউব চ্যানেল আছে কেপি জিনিত একাডেমি, এটা অবশ্যই সাবস্ক্রাইব করবে, এবং আমাদের যে ফেসবুক পেজ আছে কেপি জিনিত একাডেমি, এটা তোমরা ফলো করবে। আজকে এখানের মতোই ক্লাস হলো।